প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাল জুলাইয়ের গল্প নিয়ে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। প্যানভিশন টেলিভিশনের এই বিশেষ আয়োজনের সঙ্গেও আপনারা আছেন এবং আপনারা এক একটা পর্বকে আর্কাইভ হিসাবেই দেখছেন এবং নিজেদের টাইমলাইনেও যথারীতি শেয়ার করছেন। হ্যাঁ, প্যানভিশন টেলিভিশনের এই ফেসবুক পেজ এবং একই সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতেও আপনারা যুক্ত থাকবেন। আমাদের আগের পর্বগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে সেগুলো দেখে নেবেন। আশা করছি প্রত্যেকের মধ্যে যে নতুন করে আবার এই বিষয়ে তাড়নাটাকে আবার নিয়ে আসা অথবা বিবেক বোধটা যখন একটু ঘুমিয়ে পড়ে, আমি বলছি না যে বিবেক বোধটা মরে গেছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না, কিন্তু বিবেক বোধ ওইটুকু যখন মাঝে মধ্যে একটু ঝিমিয়ে পড়ে বা ঘুমিয়ে পড়ে তখন আমাদের এই এক একটা পর্ব হতে পারে আবার নতুন করে জেগে ওঠার উজ্জীবনী শক্তি। দর্শক, আজকেও আমরা সেই লাল জুলাইয়ের গল্পের বা লাল জুলাইয়ের সেই সময়ের দিনগুলোর কিছু দিনলিপি আজকের এই পর্বে তুলে আনব। আর সে কারণেই আজকে সেই সময়ের একজন অন্যতম সংগঠক আসিফ আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন। আসিফ আবদুল্লাহ, আপনাকে আমাদের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি লাল জুলাইয়ের গল্পকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং যারা এই অনুষ্ঠানটি এখন দেখছেন এবং আগামীতেও দেখবেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেকগুলো দিন পার করেছেন ওই সময়, আসলে সেই সময়ের 24 ঘন্টা মনে হয় নাই, এক একটা দিন যেন একদম লম্বা লম্বা দিন বা সময় মনে হচ্ছিল, কোনো কোনো রাত কাটছিল না। আমরাও যারা, বিশেষ করে আমি তো মনে করি যে সোশ্যাল মিডিয়াতেও যে মানুষগুলো সারা রাত তাকিয়ে থেকেছে, কি হচ্ছে খোঁজখবর নিচ্ছিল, একটা পোস্ট শেয়ার করেও সহমর্মিতা জানিয়েছে, সেই মানুষটাও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল। অবশ্যই কোনো বিষয়টাকেই আসলে আমাদের ছোট করে দেখবার সুযোগ নাই। ছোট্ট শিশু তো গুলিবিদ্ধ হয়েছে, তাই না? অবশ্যই। কোন প্রেক্ষাপটে আপনি যুক্ত হলেন একদম সশরীরে, সেই প্রসঙ্গে যাব। তবে তার আগে জানতে চাচ্ছি যে 5 আগস্টের ঠিক আগের দিনটা তো আপনাদের জন্য অনেক ভাইটাল একটা দিন ছিল, কারণ এরপরে কি হতে যাচ্ছে ওই দিন অনেক ধরনের ডিসিশন আসে, বিশেষ করে একটা বড় ডিসিশন আসে যে 6 তারিখ নয় 5 তারিখ লং মার্চ। এটা তো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। আমি যদি 4 তারিখে যাই, আপনি ঠিক 4 তারিখে আসলে কোথায় ছিলেন, আপনার অবস্থানটা কই ছিল? জি, আমরা একদম 4 আগস্ট বা 35শে জুলাই আমাদের অবস্থানটা ছিল হলো শাহবাগে। শাহবাগে আমরা সিবগাতুল্লাহ ভাই, আজিজুর রহমান আজাদ ভাই, ওনাদের নেতৃত্বে আমাদের ঢাকা মহানগর পূর্ব সহ আমরা আশেপাশের বিভিন্ন স্পটে আমাদের ছাত্র শিবিরের সিবগাতুল্লাহ ভাইয়ের কথা বলছেন, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্পটে আমাদের ভাগ করা ছিল কারা কারা কোথায় থাকবে। সেই হিসেবে আমরা শাহবাগে ছিলাম। শাহবাগে আমাদের অবস্থান ছিল। আমরা এখানে অবস্থান করার পাশাপাশি আমাদের কাছে এই সময় খবর আসে যে আপনার জিগাতলার দিকে বা সায়েন্স ল্যাবের দিকে এখানে পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সব টোকাইরা এখানে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করছে, এরকম একটা নিউজ আমাদের কাছে 4 তারিখে। আচ্ছা, তো আমরা শাহবাগের মোড়ে অবস্থান নিয়ে আমরা আমাদের আনুমানিক কয়টার সময় হবে তখন? আমাদের কাছে এই নিউজটা আসে আপনার আনুমানিক ধরেন 2টা-2:30টার দিকে। আচ্ছা, এই সময় জোহরের পরে। তার আগ পর্যন্ত সকাল থেকে আমরা কিন্তু শাহবাগে অবস্থান করছি এবং বিভিন্ন জায়গায় আমরা হলে এদিকে মৎস্য ভবন পর্যন্ত কয়েকবার রাউন্ড দিয়ে মিছিল করি, মানে আমাদের অবস্থানটা জানান দেওয়ার চেষ্টা করি। তো আমরা যখন নিউজ আসলো যে সায়েন্স ল্যাবের দিকে আক্রমণ হচ্ছে শিক্ষার্থীদের উপর, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখান থেকে একটা বিশাল মিছিল নিয়ে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি, তাহলে হয়তো ওরা আমাদের সাপোর্টে আমরা এখানে একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি। তো সেই জায়গা থেকে আমরা সিবগাতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা একটা বিশাল মিছিল নিয়ে আমরা শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে যাই। তো ওখানে দেখলাম যাওয়ার পথেই ওখানে টিয়ার শেল, রাবার বুলেট বিভিন্ন কিছু মেরে ওখানকার পরিবেশটা মানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। তো সেই জায়গা থেকে আমরা যখন গেলাম তখন ওখানে যারা ছিল তারাও অনেক উজ্জীবিত হলো আমাদেরকে দেখে। আমরা মোটামুটি কয়েক হাজার লোক গিয়েছি। তো এরপরে আমাদের কাছে ওখানকার যারা ছিল সেই ভাইরা বললেন যে আপনার জিগাতলায় যে আওয়ামী লীগের যে অফিসটা আছে, এই অফিস থেকেই মূল আক্রমণটা হচ্ছে, ওখানেই তারা সংগঠিত হচ্ছে এবং ওখান থেকেই আক্রমণ চালাচ্ছে। রাবার বুলেট, যত ধরনের পরিকল্পনা ওখান থেকে হচ্ছে এবং ওখানেই অস্ত্রশস্ত্র মজুদ আছে। তো তাদের কথা হলো যে আমরা যদি অফিসটা ভেঙে দিতে পারি তাহলে তাদের কিন্তু এই আশেপাশে
তাহলে দুর্বল হয়ে যাবে জি এবং তাদের যে মজুদ যে অস্ত্রশস্ত্র আছে এটাও তাহলে তারা আর ইউজ করতে পারবে না। তো সেই জন্য আমরা তখন সকলে মিলে আমরা আপনার জিগাতলার দিকে অগ্রসর হলাম। বিশাল মিছিল, আচ্ছা। অনেক মানুষ। তো আমরা তো আমাদের লোকজনের যে গ্যাদারিং এটা দেখে আমরা একটু আশাবাদী হচ্ছিলাম যে আমরা এটা পারবো ইনশাল্লাহ। তো আমরা যখন আপনার পিলখানার গেটটা পার হয়ে যখন জিগাতলা মোড়ের দিকে যখন কাছাকাছি চলে গিয়েছি, জি জি এই অবস্থায় আপনার ওখান থেকে ওদের যে আওয়ামী লীগের যে অফিস, ওখান থেকে টিয়ার শেল, রাবার বুলেট মানে গণহারে মারা শুরু করছে। আচ্ছা। তো এই অবস্থায় আর সামনের দিকে আমরা আগাতে পারছিলাম না। আমরা কিন্তু সামনে আপনার ওই যে কয়েকটা জায়গা থেকে আমরা যে টিনের টিয়া নিয়ে আমরা সামনে ধরার জন্য, যে তারা যদি মারেও আমরা যাতে এটা সেভ করতে পারি। তারপরেও আমরা পারছিলাম না, এমন ভাবে তারা আক্রমণ করছিল এবং আমরা বারবার পিছিয়ে আসছিলাম। এবং ওখানে আমার মনে হচ্ছিল যে ওই সময়টা আমরা মনে হয় ফিলিস্তিনে যেরকম দেখতাম যে একের পর এক আহত, গুলিবিদ্ধ, তাদেরকে নিয়ে ছোটাছুটি, এইরকম একটা পরিবেশ। আচ্ছা, কারণ অনেকের গায়ে তো গুলি, অনেকেই গুলিবিদ্ধ হচ্ছে। পাশে যে হাসপাতাল ছিল, হাসপাতালে তাকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে, দৌড়িয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অনেকবার চেষ্টা করি, প্রায় আমরা মনে হয় 7-8 বার চেষ্টা করি, অনেকেই আহত হয়। আমার মনে হয় এখানে শখানেকের মতো এখানে গুলিবিদ্ধ। আচ্ছা। তারপরেও ছেলেরা বারবার থমকে যাচ্ছিল, আবার কেউ না কেউ তাদেরকে মোটিভেশন দিচ্ছিল যে আমাদের এই অফিসটা যদি আমরা আজকে ভাঙতে পারি তাহলে কিন্তু সারা বাংলাদেশের কাছে একটা মেসেজ চলে যাবে যে ধানমন্ডির মতো একটা জায়গায় 32 নম্বরের পাশে যে এখানে আওয়ামী লীগের অফিস আন্দোলনকারীরা ভেঙে দিয়েছে, এটা কিন্তু বিশাল একটা মনস্তাত্ত্বিক শক্তি যোগাবে। তো আমরা এই করতে করতে আসরের নামাজ ঘনিয়ে আসলো। আমরা পাশে একটা আন্দোলন, ওই সময়কারের মধ্যে আমরা পাশে একটা মসজিদে নামাজ পড়লাম। তাতেই মানে গোলাগুলি এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কিন্তু শেষমেশ যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো আমরা আর পারলাম না। তখন সন্ধ্যা হওয়ার পর আমাদের মনে হলো যদি আমরা আরো থাকি, অন্ধকারে আমাদের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এখানে যারা ছিল তাদেরকেও আমরা একটু বুঝিয়ে হয়ে যাবে বিষয়টা, ক্যাজুয়ালিটিসটা বাড়বে। আর আমরা আসলে খুব হতাশ হয়ে গেছিলাম, কারণ আমাদের হাতে লাঠি ছাড়া কিছু নেই, আর ওদের কাছে দেশীয় অস্ত্র সবকিছু আছে। তো এইভাবে আসলে কিভাবে যে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলনকারীরা কিভাবে লড়াই চালিয়ে গেছি, আমার এখন ভাবলে আসলে আমি অবাক হই। তারপরে কি হলো ওই দিন সন্ধ্যার পরে? ওই দিন সন্ধ্যার পরে মোটামুটি আমরা যারা ছিলাম আমরা সবাইকে করলাম যে আজকে আর এখানে সম্ভব না, এখানে সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকারে আমরা আরো বেশি এফেক্টেড হইতে পারি। তো সেই জায়গা থেকে আমরা ওই দিনের মতো ওখানে কার্যক্রম শেষ করলাম। তো ওখানে তো নেট পাচ্ছিল না, তখন বাটন ফোন ইউজ করছিলাম। তো ওখান থেকে আমি সাদিক কায়েম ভাইদের বাসায় চলে আসি। এখানে বাসায় চলে আসে আমরা ওটাই এক্সপ্লেন, মানে তাদের সাথে আলাপ হচ্ছিল যে এইভাবে খালি হাতে আন্দোলন দিয়ে আসলে হচ্ছে না, আবার শুধুমাত্র লাঠিসোঁটা নিয়ে এই গুলির বিরুদ্ধে, টিয়ার শেলের বিরুদ্ধে দাঁড়ানো যাচ্ছে না। তো এইভাবে আমরা কিভাবে সফল হতে পারি? আসলে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। আহত হচ্ছে, ইনজুর্ড হচ্ছে, মারা যাচ্ছে, তাই না? জি। এই অবস্থায় লড়াইটা আসলে আমরা সফলতার মুখ দেখবো কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটা সন্দিহান হচ্ছিলাম। তবে যেহেতু 6 তারিখের যে প্রোগ্রামটা, লং মার্চ ঢাকার পূর্ব নির্ধারিত যেটা ছিল, 6 তারিখে প্রোগ্রামটা দেওয়া হলো, তো সেটা আপনার একদিন আগিয়ে দেওয়া হলো, এগিয়ে 5 তারিখে। এটা আসলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, কারণ ওখানে ওই সময়ের প্রত্যেকটা দিন ছিল অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্ট। তো একটা দিন আন্দোলনটা যদি একটু থমকে যায়, নিষ্ক্রিয় হয়, সেটা আবার সামনের দিকে রান করাটা, ওই যে বললেন যে আপনারা আবার ফিরে এসে কিছুটা হতাশ ওই সময়, যে এরকম সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে একদম নিরস্ত্র অবস্থায় আন্দোলন চালিয়ে দেওয়া। যদিও সংখ্যাটা তখন বাড়ছিল, প্রতিদিনই তো সংখ্যা বাড়ছিল, মিছিলগুলো বড় হচ্ছিল। তারপরে প্রশাসন আসলে একটা সময় তো ব্যাকফুটে বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হয়েছে, কিন্তু মানে বিষয়টা এরকম না যে তারা এটা ডিসিশন নিয়ে ব্যাকফুটে গিয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে। ওই সময়গুলোতে আমরা চিন্তা করছিলাম যে আসলে আর্মি যত তাড়াতাড়ি জনগণের পক্ষে নেবে ততই মনে হয় লাশ কমবে, আর আর্মি যতদিন সরকারি লেসপেন্সারগিরি করবে তত লাশের সংখ্যা বাড়তে থাকবে। এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল। তো এই হলো একটা পরিবেশ ছিল। এবং আপনি জানেন যে 5ই আগস্ট যখন ওই দিন কিন্তু আপনার ছিল, সরকারিভাবে কি ঘোষণা হয়েছিল, জরুরি অবস্থা ছিল। তো সকাল থেকেই আপনার কিন্তু মসজিদে এলান দেওয়া হচ্ছিল
যে কেউ যেন বের না হয়, তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল কেউ যেন ঘর থেকে বের না হয়। একটা মানে একটা ত্রাস সৃষ্টি হয়ে গেছিল মানুষের মধ্যে, একটা ভীতি সৃষ্টি করা যাতে করে বাসাবাড়ি থেকে কেউ বের না হয়, কারণ না হয়। ততক্ষণে বা ততদিনে তো এই আন্দোলনটা ছাত্র জনতাই রূপ নিয়েছে, জি। অর্থাৎ গণমানুষের আন্দোলন হয়ে গেছে, সবাই রাজপথে নেমে এসেছে। আমরা অনেক শহীদ পরিবার বা আহত পরিবারদের সঙ্গে গল্প করে আমরা জেনেছি যে তাদের বাবা মা বের হয়ে গেছে এবং তাদের সন্তান আবার আরেকটা স্পটে গিয়ে শহীদ হয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটেছে এবং সেই গল্পগুলো আমরা তুলে এনেছি। 5 তারিখে আমরা আপনার পরিবারের দিকে ছিলাম। আমরা 5 তারিখে আসবো, তার আগে আমি আসলে একটু যদি পেছনে যাই, যে আপনি ব্যক্তিগতভাবে থাকে না যে নানা রকমের সাংগঠনিক কাজ করতে যেয়ে তো এই বিষয়গুলোর সঙ্গে ছোটখাটোভাবে অভ্যস্ত আগে থেকেই ছিলেন। একটা প্রতিবাদ, একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, সাহস দেখানো। আপনি যেই সংগঠনটা বিলং করেন, আমি যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথাই বলি, আমি যতদূর জানি যে আপনি একটা দায়িত্বেও আছেন, তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোর সঙ্গে তো অভ্যস্তই ছিলেন আগে থেকে, কিন্তু তারপরেও জুলাইয়ের প্রেক্ষাপটটা তো একদমই ভিন্ন। জি। প্রথম দিকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, তারপর থেকে আস্তে আস্তে সেটা একদম গণমুখী আন্দোলন হয়ে গেল, সরকার পতনের আন্দোলন হয়ে গেল। একদম কোন দিন কোন পরিস্থিতিতে মনে হচ্ছিল আপনার যে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং যে মোমেন্টামের অপেক্ষা পুরো জাতি করছিল, এটাই হতে পারে সেই মোমেন্টাম ফ্যাসিবাদের পতনের জন্য? ব্যক্তিগতভাবে আপনার অনুভূতিটা আসলে কোন দিন কাজ করছিল বা কোন সময় থেকে মনে হচ্ছিল যে না, আমারও নিজেকে একদম পুরোপুরি এই আন্দোলনে সঁপে দেওয়া উচিত? কোটা বিরোধী আন্দোলনে যদি শুরু থেকে যদি বলতে চাই, আমার ইনভলভমেন্ট 2018 সালেই। আচ্ছা। 18 সালেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে ভর্তি হই, ওই বছরই কিন্তু প্রথম আন্দোলনটা রান করে এবং সেখানে আমরা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশ নেই। তো এরপরে আবার যখন 2024 এসে পরিপত্র বাতিল হয় এবং এরপরে বাংলা ব্লকেটের সাথে যখন আন্দোলনটা চলতে থাকে, আমরা সেখানে বাংলা ব্লকেট থেকে শুরু করে প্রত্যেকটা দিনে আন্দোলনে অংশগ্রহণ করি। এরপরে আমার প্রথম দিকে মনে হয়েছিল যে আন্দোলনটা আসলেই সফলতার মুখ দেখবে কিনা, আমি একটু সন্দিহান ছিলাম। আপনি ব্যক্তিগতভাবে এটার কারণটা কি? এটা কারণটা হলো, দেখেন, ফ্যাসিস্ট আওয়ামী গভর্নমেন্ট আবার নতুন করে ক্ষমতায় এসেছিল 6 মাস আগেই। জি। তারা যেভাবে হোক তারা ক্ষমতায় এসেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটা এক্সিস্টিং পাওয়ার নতুন করে ক্ষমতা এসেছে, তাহলে এখন রাষ্ট্রের সবকিছু কলাকৌশলী থেকে শুরু করে সবকিছু তাদের এখন কন্ট্রোলে। তো সেই জায়গা থেকে তারা একটা সিদ্ধান্ত যদি নিয়ে থাকে, এটাকে তারা আবার নতুন করে স্পেস দিবে কিনা, এটা নিয়ে আমি একটু সন্দিহানে ছিলাম। তো আমার মনে হয় যে আন্দোলনটা মূল ফুয়েলটা পায় আপনার 14 তারিখে এসে। আচ্ছা। যখন প্রভাস আমিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যখন সকল আন্দোলনকারীকে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দিল, ওই সময় কিন্তু শিক্ষার্থীরা সবাই ফুঁসে ওঠে এবং ওই দিন থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে আমি ওখানে ছিলাম, আমরা ওখানে ছিলাম, অবস্থান করছিলাম এবং ওই দিনের গণজোয়ার দেখে আমার মনে হচ্ছে যে এটা সামনের দিকে আমরা একটা সফলতার মুখ দেখব। কিন্তু ওই অবস্থায় এই আন্দোলনটা যে মানে খুনি হাসিনার পতন হবে, এটা তখন পর্যন্ত আসলে আমরা কিন্তু বুঝতে পারিনি। তো কিন্তু আন্দোলনটা যে বড় হচ্ছে বা বড় হবে সেটা মনে হচ্ছিল। জি, সেটা বোঝা গেছিল। এরপরে যে 15 তারিখে যে ঘটনায় আসি, 15 তারিখে আমরা টিএসসিতে অবস্থান করেছিলাম। একটা পর্যায়ে আমাদের কাছে নিউজ আসে যে ছাত্রলীগের টোকাই বাহিনী তারা হলো হল থেকে শিক্ষার্থীদেরকে এখানে আন্দোলনে শরিক হতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না। তো আমরা হলো আমাদের এখান থেকে মিছিল নিয়ে আমরা হলপাড়ার দিকে যাই। তো আমরা হলের দিকে যখন যাই, সেখানে আপনার ছাত্রলীগের টোকাইরা তখন আমাদের উপর আক্রমণ করার জন্য বের হয়ে যায়। আচ্ছা। তো ওখানে কিন্তু আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের ঢাকা মহানগর পূর্বের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও তারা এখানে আসে শিক্ষার্থীদের আন্দোলনে শরিক হতে। সারা ঢাকা থেকেই তো আসলে এখানে আসছিল। তো সেই জায়গায় আমাদেরও বেশ কয়েকজন আহত হয়। আমাদের মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি শাহেদ ভাই, তার মাথা ফেটে যায়। ঢাকা আলিয়ার আমাদের কয়েকজন আহত হয়, তার মধ্যে একজন আফনান সাদিক, তার মাথা ফেটে যায়, হাতে তারকে মানে কোপায়, মানে সেলাই লাগে 7-8টা। এরকম অনেকে আহত হয় ওখানে। আমিও মলচত্বরে অবস্থান করছিলাম এবং ওই দিন আপনার কিন্তু নারী শিক্ষার্থীদের উপর যে হামলা হলো, এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের মানুষের বিবেককে নাড়ায় দেয়। সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই ছবিগুলো। এবং ওই দিন বিকালে কিন্তু আমার হল শহীদুল্লাহ হলের দিকে অ্যাটাক হয়। সায়েন্সের তিল হলে ছাত্রলীগের টোকাইরা অ্যাটাক করে। তখন আমি বংশালের দিকে চলে গিয়েছিলাম একটু কাজে।
তো আমার কাছে সিবরাতুল্লাহ ভাইয়ের ফোন আসে এবং আমার ঢাকা মহানগর পূর্বে তৎকালীন সভাপতি মোজাফর হোসেন ভাই, জি ওনাদের ফোন আসে যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এখানে একটু রেসপন্স করা দরকার, হলে শিক্ষার্থীদের উপর যে হামলা হচ্ছে এখানে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি তাদেরকে সেভ করতে, তাহলে এটা সারা বাংলাদেশের মানুষের কাছেই তো নিউজগুলো যাচ্ছে। জি তো তাদের কাছে যদি এই মেসেজ যায় যে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা তারা মানে এখানে হামলায় তারা মানে কোণঠাসা হয়ে গেছে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা নেগেটিভ মেসেজ। জি তো সেই জায়গা থেকে আমরাও আশেপাশে দ্রুত মেসেজ জানিয়ে দেই এবং তারাও দ্রুত রেসপন্স করে। এবং আমি আচ্ছা। বংশাল থানা সভাপতিকে ফোন দেই যে যারা আসবে আন্দোলনকারী তাদের হাতে তো কিছু নাই, ইট পাটকেল ছাড়া অন্তত কিছু লাঠি স্টাম্প যদি পায় কিনে নিয়ে আসে। তো হাজার খানেকের উপর এগুলো নিয়ে আসে এবং এগুলো আমরা শিক্ষার্থীদেরকে সাপ্লাই দেই, আবার আমাদের সাথেও রাখি, আচ্ছা। যেন টোকাই বাহিনী আসলে আমরা যেন তাদের বিরুদ্ধে যে অবস্থানটা এটা যেন আমাদের একটু একটা মানসিক যেন একটা বলও দেয়, একটা বল থাকে, হ্যাঁ শক্তি থাকে। তো সেখানে আপনার সন্ধ্যা ঘনিয়ে আসে যখন, তখন আমার বন্ধু আসিফ মাহমুদ উপদেষ্টা, জি। তো আমি আর ও দুজনে মিলে আমরা হলো 21 হলের দিকে যাই। আমরা চিন্তা করেছিলাম যে আমরা এখানে একটা মিছিল নিয়ে আমরা এখানে একটা শোডাউন দেবো, যেন টোকাই বাহিনীর কাছে একটা খবর যায় যে এখানে অলরেডি এরা স্ট্রং ভাবে অবস্থান করছে, যেন তারা নতুন করে আর আক্রমণ করার সাহস না করে। তো আমরা হলের দিকে যাই, আমরা তাদেরকে নিয়ে মিছিল করতে চাই, যেহেতু তারা দীর্ঘক্ষণ যাবত আসলে টোকাই বাহিনীকে মোকাবেলা করেছে, তো যার কারণে তারাও ক্লান্ত। এবং হলের গেট থেকে আসলে এটা যদি একটু খালি হয়ে যায় তাহলে দেখা গেল যদি সামহাও আক্রমণ হয় জি তাহলে হল কন্ট্রোল করাও কঠিন। তো সেই জায়গা থেকে তারা আসতে চাইলো না, আমরাও তাদেরকে জোরাজুরি না করে বাইরে যারা ছিলাম তাদেরকে নিয়ে আমরা মিছিল করে কার্জন হলের দিকে যাই। আচ্ছা। ওখানে পরবর্তী দিনের কার্যক্রম বিক্ষোভ ঘোষণা করে 16 তারিখের। তো আমরা আসলে প্রথম দিক থেকে আমাদের হলো মিডিয়া অ্যাভয়েড করার একটা নির্দেশনা ছিল ছাত্র শিবিরের ভাইদেরকে। আচ্ছা আচ্ছা, সরাসরি যেন স্পটেড না হয়ে যান। জি জি জি, এটা একটা কারণ ছিল যে ফেসটা যেন সামনে চলে আসে। আপনি জানেন যে কোনো আন্দোলনকে আসলে জামাত শিবির ট্যাগ দিয়ে এই আন্দোলনটাকে নস্যাৎ করার একটা ষড়যন্ত্র আওয়ামী লীগ করেই গেছে। হ্যাঁ, এটা সবসময় মানে তাদের মূল খেলা বা অস্ত্রই ছিল এটা, যে কোনো আন্দোলন, এবং সেটা যদি জনগণের আন্দোলন হয়, গণমুখী আন্দোলনও হয়, সেটা তারা সবসময় ওই শেষ পর্যন্ত জামাত শিবিরের আন্দোলন এইভাবে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোনো একটা জায়গায় তারা নিজেরা ঝামেলা করার পরেও জামাত শিবির ট্যাগ দিয়েছে। আমরা বিশ্বজিতের হত্যাকাণ্ড যেটা দেখেছি, জি জি জি, এই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে শিবির ট্যাগ দিয়ে। আবরার ফাহাদকে শিবির বলে মেরে ফেলা হয়েছে। জি। তো সেই জায়গা থেকে আমরা মিডিয়া থেকে দূরে থাকতাম, কারণ হলো যেন আমাদের ছাত্র শিবিরকে ট্যাগ দিয়ে আন্দোলনটা যেন নস্যাৎ করতে না পারে। তবে ওই দিনে সংবাদ সম্মেলন আমাদের কয়েকজন ওদের সংবাদ সম্মেলনের পাশে থাকে, এটার ফুটেজ আছে। এরপরে আপনার 16 তারিখে যদি ঘটনা প্রবাহে যাই, 16 তারিখে আমাদের শহীদ মিনারে আমরা অবস্থান করছিলাম সারা ঢাকা শহর থেকে, এবং আমাদেরও একটা বিশাল অবস্থান ছিল। ওই দিন সাদিক কায়েম ভাই আমাকে ফোন করলেন, বললেন যে যেহেতু টিএসসিতে ওরা অবস্থান করছে ছাত্রলীগ, এবং ওদের কাছে দেশীয় অস্ত্র বিভিন্ন অস্ত্র আছে বলে আমাদের কাছে নিউজ আসে, এবং একইভাবে আপনার চাঙ্কারফুল দিয়ে হাজী সেলিমের গুন্ডা বাহিনী তারাও এদিক থেকে আক্রমণ করবে বলে চেষ্টা করতেছে বলে আমাদের কাছে নিউজ আসে। তো আমাদের ঢাকা মহানগর পূর্ব, উত্তর, জগন্নাথ, আমাদের সাংগঠনিকভাবে আমরা একটা টিম আমরা হলো চাঙ্কারপুলে রাখি, এবং সাধারণ শিক্ষার্থী সায়েন্সের 3 হলের শিক্ষার্থী এরা তো আছেই, সকলে মিলে আমরা আসলে হাজী সেলিমের বাহিনীকে প্রতিহত করার জন্য এখানে অবস্থান নেই, যার কারণে কিন্তু হাজী সেলিমের গুন্ডা বাহিনী আপনার ক্যাম্পাসে ঢুকতে পারে না। একদম আপনার বোরহানুদ্দিন কলেজ পর্যন্ত বিকাল থেকে আমরা এখানে রাত পর্যন্ত এখানে আমরা জায়গাটা ধরে রাখি সাধারণ শিক্ষার্থী এবং গণমানুষকে সাথে নিয়ে। এটা তো খুব টাফ ছিল ধরে রাখাটা, যতটা সহজে বলছেন ব্যাপারটা তো আপনাদের জন্য এত সহজ ছিল, কারণ ওই দিনও আমরা স্টাম্প লাঠি কিনে নিয়ে আসি, প্রায় মানে 1000-2000 মতো সিএনজি করে ঢুকাই। তো এইটা দিয়ে ওরা যখন গুলি করতেছে সেটার বিপরীতে তো সম্মুখ যুদ্ধ হলে আর কি এটা কাজে লাগে, কিন্তু দূর থেকে তো আর লাঠি দিয়ে তো আর গুলি আটকানো যায় না। জি জি জি। তো সেই জায়গা থেকে তারপরেও ওরাও খুব বেশি আসতে পারে না, এবং যেহেতু ওই জায়গাটা প্রোটেক্ট করা হয়, যার কারণে ভিতরের প্রোগ্রামটা, শহীদ মিনারের ভিতরের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তো ওই দিনই কিন্তু আমাদের কাছে নিউজ আসে যে রংপুরের শহীদ আবু সাইদ আমাদের প্রথম 16 তারিখ শহীদ হলেন, এবং চিটাগাংয়ে ওয়াসিম শান্ত সহ 3 জন শহীদ হলো। তো ওই নিউজটা যখন আসলো তখন আমরা মানে অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়লাম, এবং
আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা শুধু এখন কোটায় সীমাবদ্ধ নাই, যে যদি কোটায় সীমাবদ্ধ থাকতো তাহলে কেন গুলি করবে, কেন এভাবে আক্রমণ করবে। তো আমরা ওই দিনই আমাদের মধ্যে একটা স্পিরিট জাগ্রত হলো যে না, এই অবস্থাটা চলতে পারে না। এবং এরপর থেকে কিন্তু আপনি জানেন যে স্লোগান চলে আসলো যে তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে। এবং আমরা কিন্তু তখন আরো বড় আন্দোলনের দিকে, সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এবং আপনি জানেন যে আমরা যে লাঠি স্টাম্প যে ক্যাম্পাসে ওই দিন ঢুকাই 1002-এর মতো সিএনজি করে, এটাই কিন্তু পরবর্তী দিনে যে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা হলো, এটা আমরা কিন্তু হলগুলোতে এটা দিয়ে দেই। তো এইগুলো লাঠি স্টাম্প এটা কিন্তু একটা ব্যাপক সাপোর্ট দেয় পরবর্তী দিনে ছাত্রলীগ মুক্ত করা। এবং 17 তারিখ যে ছাত্রলীগ মুক্ত হলো, এক্সিস্টিং একটা পাওয়ার ক্ষমতায়, মাত্র 6 মাস আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে নতুন করে, এই অবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া হবে, মানে সরাসরি তাদের সামনের সারির গুন্ডা বাহিনী, যেটা আমরা যেভাবেই বলি না কেন, তাদেরকে ক্যাম্পাস থেকে একদম বের করে দেওয়া বা তাদেরকে এটা আসলে ক্যাম্পাস থেকে মুক্ত করা, এটা অবিশ্বাস্য। তো ওই দিন আমাদের মনে হয় যে সারা বাংলাদেশ বলেন বা শিক্ষার্থীদের বলেন, মানসিক যে দৃঢ়তা এবং শক্তি তুঙ্গে অনেক বেশি বেড়ে যায়, তুঙ্গে উঠে যায়। কারণ আমরা তখন মনে করছি যে না, ছাত্রলীগকে যেহেতু ক্যাম্পাস ছাড়া করা গেছে, আওয়ামী লীগকেও ক্ষমতা ছাড়া করা যাবে ইনশাল্লাহ। কারণ আপনি দেখছেন যে ওই দিনের পর থেকে কিন্তু ছাত্রলীগের সকল নেতাকর্মীদের অ্যাক্টিভিটিস অনলাইন কেন্দ্রিক বলেন একদম অফ হয়ে গেছে। কারণ ওরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছে। আপনি জানেন যে ওবায়দুল কাদের বলেছিল যে এই আন্দোলনকে শান্ত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এটা কিন্তু ওবায়দুল কাদের বলছিল। তো সেই জায়গা থেকে আসলে 17 তারিখের ঘটনা এটা আমাদেরকে ব্যাপক একটা শক্তি দেয় এবং আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা পারবো ইনশাল্লাহ, আল্লাহর রহমত আছে আমাদের সাথে। তারপরে তো সময়গুলো এগোচ্ছিল এবং ওই সময়ে আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে বাবা মা, আমার ছোট বোন। আচ্ছা আচ্ছা, ওনারা সহ আপনি কি পরিবার সহ থাকছেন? না, আমার পরিবার থাকে বাড়িতে, গ্রামে। আচ্ছা, তাদের সঙ্গে তো কমিউনিকেশন হচ্ছিল। এবং ওই সময়ে আসলে মা কি বলছিলেন, বাবা কি বলছিলেন, বা বোনের সাথে কথা বলে? কারণ ঢাকা তো আসলে তখন, ঢাকা সহ সারা দেশই, তবে ঢাকা, ইভেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আপনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সংগঠিত করছেন, যারা সংগঠিত করছেন তাদের সঙ্গে একসাথে কাজ করছেন, এই বিষয়গুলো তো বাড়ি পর্যন্ত জানে। এবং ওনাদের উৎকণ্ঠা বা ফোনে কি আলাপ হতো তখন? আসলে এই বাবা মা বলতে যা বোঝায় আর কি, বাবা মা তো সন্তানকে নিয়ে টেনশন করে। তারা জানে যে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি এবং কাজ করছি, এটা তারা জানে। তাদের কথা থাকে কি যে আন্দোলন হচ্ছে, হোক করুক, কিন্তু তুমি একটু সেফ থাকো, তুমি সেফ থাকো। তো সেটা তো ছিলই। এর পর্যায়ে দেখা গেল যে একটা, আমি তো যেহেতু অনলাইনে, আমরা তো খুব অ্যাক্টিভ ছিলাম, সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি করতাম এবং এটা দীর্ঘ ফ্যাসিবাদী আমলের পুরোটা সময় জুড়ে। তো দেখা গেল যে এই প্রসঙ্গে বলি যে দেখা গেল আমার ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী সবার সাথে আমার একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আচ্ছা। তো যার কারণে সব টিচাররাও আমাকে বলতেন যে আপাতত এই ফেসবুক অ্যাক্টিভিটিসটা একটু কমানো দরকার। আওয়ামী লীগের সময় থেকে তো মানে খোঁজা হচ্ছে, বা আওয়ামী লীগের সময় যেন অন্তত, এখন অনেকে বলতো যে এখন এগুলো করে কি লাভ, তুমি একটা ভালো পর্যায়ে যাও, তারপরে তুমি লেখালেখি করো, ইয়ে করো। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আমার জুনিয়র সিনিয়র টিচাররা এবং আত্মীয় স্বজন সবাই আসলে বলার চেষ্টা করতো, বাসা থেকেও বারবার বলতো। তো এই আন্দোলনের একটা পর্যায়ে আমার কাছে একটা নিউজ আসলো যে আমাদের এলাকার ওই আছে না, ওই ছাত্রলীগের একটা গ্রুপ বা ওই কোন একটা গ্রুপে, তো একটা ছেলে আমার আইডি লিঙ্কটা কোন একটা পোস্ট ওখানে গ্রুপে দিয়ে বলছে এই ছেলেটাকে একটু দেখে রাখতে হবে। আচ্ছা। তো এটা যেহেতু এলাকা কেন্দ্রিক, তো যার কারণে ওটার সাথে সাথে আবার আমার কাছে ওটা স্ক্রিনশট আসে, আবার সামহাও যেহেতু এলাকা কেন্দ্রিক, এটা আমার বাবা মার কাছেও চলে যায়, তো কোনো না কোনো ভাবে। তো তারা আবার আমাকে ফোন দেয়, তারা খুব টেনশনে পড়ে গেছে যে যেহেতু মানে কারো না কারো চোখে পড়ছে বা কেউ একটা মানে এখানে আমাকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা করতেছে। তো তারাও খুব টেনশনে পড়ে গেছে এই বিষয়টা নিয়ে, যে থ্রেট দিছে সেও আমার হলের তার পাশের উপজেলায় ছাত্রলীগ করতো, নাগেশ্বরী বাড়ি। তো এইরকম। তো যাই হোক, আমরা আন্দোলনে বিভিন্ন আসলে রাতে বিভিন্ন জায়গায় থাকতাম
কারণ যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল আমি আবার বাড়িতে বললাম যে আমি আমার সিমগুলো অফ করে ফেলি, আমার যে অফলাইন সিম ছিল এই সিমগুলো চেঞ্জ করি। আমি আবার আমার হাজারিবাগের 2-3টা ছোট ভাই তাদের মাধ্যমে আমি 3টা সিম ম্যানেজ করি আর কি, পুরাতন সিম। তখন তো নেট যখন বন্ধ হলো তখন তো নতুন সিম পাওয়া যাচ্ছিল না, আর নতুন সিম অন্য কারো নামে রেজিস্ট্রি, হ্যাঁ অন্য কারো নামে রেজিস্ট্রি করা 3টা সিম আমি ম্যানেজ করি। তো এই সিমগুলো দিয়েই হলো যোগাযোগটা নতুন করে কন্টিনিউ করি সবার সাথে। তো আমিও আমার বাড়িতে বলে রাখছিলাম যে তোমরা আমাকে হয়তো আর সামনে নিজে থেকে ফোন দিও না, আমি সিম চেঞ্জ করতেছি, তো মাঝে মধ্যে আমি ফোন দেবো। তো এটা তো বাবা আমার জন্য খুব উৎকণ্ঠার ব্যাপার ছিল, এবং আমি একজন সন্তান হিসেবে চিন্তা করি এই জায়গাটায়। এবং আমি যখন বললেন যে আপনি কল করবেন, এরকম মাঝখানে মানে সর্বোচ্চ কয়দিন গ্যাপ পড়েছিল যে মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে কথা বলতেই পারেন? খুব বেশি গ্যাপ হয়নি, মনে হয় 1-1.5 দিন এরকম। কিন্তু ওই সময় ধরেন আপনাকে পাবে এটা ভেবে তারা 2 দিন কথা বলে নাই, সেটা ভিন্ন জিনিস। যে আপনি ফোনে আছেন, দেখা যাচ্ছে অনলাইনে আছেন, বোন দেখছে ভাইয়া অনলাইনে আছে, কিন্তু আপনি যখন বললেন এবং এই অবস্থা ইন্টারনেট অফ এবং মৃত্যুর খবরগুলো কোনোভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে, আহতের খবর পৌঁছাচ্ছে, সেই সময় আপনি বলেছেন যে আমি ফোন দিলে তোমরা আমার সাথে যোগাযোগ হবে, আদারওয়াইজ তো হওয়ার কোনো পসিবিলিটি। এবং আমি সিমটা বন্ধ করেছিলাম আজকে একটু দূরে, যে কামরাঙ্গীর চর নদীর পারে, যে যাতে করে লাস্ট লোকেশনটা আমি মানে যদি সামহাও ট্র্যাকিং হয় সিম, আমি একটা করছিলাম, 2-1 জায়গায় কথা বলছি যে আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, এই কথা বলে আমি সর্বশেষ এই কথা বলে আমি সিমটা অফ করি, যেন লাস্ট ট্র্যাকিং যদি সামহাও হয়েও থাকে যেন মনে করে যে বাইরে যাচ্ছে ঢাকা। এইরকম একটা ইস্যু ছিল। আর এটা তো বাবা মার বিষয়টা তো এইরকমই, আরো অনেক শুভাকাঙ্ক্ষীরা ফোন দেওয়ার চেষ্টা করে, আমাকে পায় না। এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়, অনেক মানুষ স্মরণ করেছে। আসলে ওই সময়টা যে যখন হেডশটগুলো হচ্ছিল হেলিকপ্টার থেকে এবং বিভিন্ন জায়গায় যেভাবে গুলিবিদ্ধ হচ্ছিল, এটা অবশ্য নিজেকে ধরে রাখাও কঠিন ছিল। এমন পল্টনে আমি যদি বলি 19 জুলাই আমরা অবস্থান করছিলাম, এখানে আমার ঠিক পাশেই 2 জন গুলিবিদ্ধ হয়। আচ্ছা, আমার একদম পাশে দাঁড়ানো। ঘটনাটা কি ছিল আসলে? ওই দিন শুক্রবার ছিল, তো পল্টনে নামাজ পড়ে ওখানে একটা মানে বিক্ষোভ সমাবেশ বা হচ্ছিল। তো ছাত্রলীগ পুলিশ সবাই মিলে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা রাস্তার এক সাইডে ছিলাম, তো পিছন হঠাৎ করে মনে হচ্ছিল যে ওরাও দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, হঠাৎ করে গুলি করা শুরু করছে। আচ্ছা, গুলি করা শুরু করছে। আমার মনে হচ্ছিল যে আমার পাশের জন হট করে পড়ে গেল। আমি ভাবতেছিলাম যে আমার গায়ে লাগলো কিনা আবার। আচ্ছা। এবং আমার সাথে তখন ঢাকা মহানগর পূর্বের তৎকালীন দপ্তর সম্পাদক নাজমুল হক মাহাদিও ছিল। আমাদের 2 জনে বলা যায় মাঝখানে। মানে আল্লাহ হয়তো আমাকে কবুল করেন নাই বলে হয়তো আমি এখনো গাজী হিসেবে এখনো আছি। অনেকেই আমাদের আশেপাশে শহীদ হয়েছেন, এবং একটু সামনে গিয়ে আমি দেখি যে এক জায়গায় অনেক রক্ত পড়ে আছে এবং একটা পাসপোর্ট সাইজের ছবি পড়ে আছে সেখানে। হ্যাঁ, মনে হলো যার গুলি লেগেছে তার হয়তো মানি ব্যাগ বা পকেট থেকে পড়েছে। এই লোকটা বেঁচে আছে কিনা আমার কাছে কিন্তু আর খবর নাই। এরকম তো অজস্র ঘটনা আছে যে আপনাদের সামনে ঘটেছে, এই যে যেটা বললেন যে ওই যে ছবিটা পড়ে আছে, এই বিষয়গুলো তো নিশ্চয়ই ধরেন এখন এই সময়টায় এসে আমরা যখন এই রেকর্ডটা করছি তখন 2025 সালের জুলাই এটা চলমান, এবং একটা বছর আমরা পার করেছি। পার করার পরে এই যে এই একটু আগে যেটা বললেন যে ওই যে রক্ত দেখলেন, তারপরে তার মানিব্যাগ অথবা তার পাসপোর্ট সাইজের একটা ছবি, এই মানুষটা বেঁচে আছে কিনা না মরে গেছে না কোথায় আছে জানি না। এবং এখনো অনেক পরিবার কিন্তু পাওয়া যায় যারা তাদের সেই প্রিয় মানুষের লাশ বা সে কোথায় আছে জানে না। মানে বিগত ফ্যাসিস্টের আমলে তো গুম খুন হত্যা, বিশেষ করে গুম আয়নাঘর, এই ব্যাপারগুলো তো তাদের ছিল হচ্ছে নিয়মিত চর্চা। এই চর্চার মধ্য দিয়েই তারা আসলে সবকিছু দমিয়ে রাখার চেষ্টা করেছে, এবং সেটা কিন্তু জুলাই আন্দোলনে চলমান রেখেছে। আপনারা একদম সরাসরি দেখেছেন, লাশ গুম করেছে, পুড়িয়ে ফেলেছে। আমরা একটা শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে যেয়ে শুনলাম যে তাদেরকে প্রশাসন থেকে বলা হচ্ছিল যে তাড়াতাড়ি ওনাদের ছেলে বা যে আছে তাকে নিয়ে যেতে বলো, আর না হলে এটা আমরা বুড়িগঙ্গায় ফেলে দিব অথবা আমরা কোথাও দিয়ে দিব। চিন্তা করা যায়। আমি একটা ওই সময় 18-19 বা এই সময় আমি এক শহীদের বাড়িতে গিয়েছিলাম।
ওনারা তখন ওই লাশ সময় চলমান অবস্থায়? হ্যাঁ, চলমান অবস্থায় ওনারা লাশ বুঝে পায়নি। ওটা সরি, এটা 17 তারিখে হবে। 17 তারিখে যখন গায়েবানা জানাজা ছিল, তখন আমার কাছে সাদিক কায়েম ভাই বললেন যে কোনো একটা লাশ নিয়ে এসে এখানে জানাজা করা যায় কিনা। আচ্ছা। তো আমি হলো কামরাঙ্গীর চরে চলে যাই, ওখানে আপনার ঢাকা কলেজের সামনে ওই ভাই শহীদ হন, যে ওই ভাইয়ের ফ্যামিলির কাছে যে ওনার লাশটা নিয়ে এসে আমরা ভিসি চত্বরে জানাজা করতে পারি কিনা। তো ওখানে যখন যাই, ওখানে আমি দু একজন সাংবাদিকের সাথে নিয়ে যাই, তো তাদের সাক্ষাৎকারও নিল, কিন্তু তারা তখনও পুলিশ থেকে তাদের লাশ বুঝে পায়নি, হাসপাতাল থেকে এখনো ছাড়েনি, পুলিশও ছাড়েনি। তো আসলে দেখলাম যে পরিবারগুলো কথা বলতে যাচ্ছে না, সাংবাদিক গেছে ওরা কথা বলতে যাচ্ছে না, ওরা চিন্তা করতেছে যদি এখানে কোনোভাবে আসে মিডিয়ায়, যদি আবার তারা তাদের লাশটা না পায়, যদি তাদেরকে দেওয়া না হয়, জি, মানে ব্যাপক একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তারা। মানে তাদের সন্তান শহীদ হয়েছে, এখন তারা চিন্তা করতেছে আমি এই লাশটা দাফন করতে পারবো কিনা। হ্যাঁ, অনেক জায়গায় তো দাফন করতে দেওয়া হয়নি এবং জানাজা পড়তে দেওয়া হয়নি। জি, তারপরে জোর করে গ্রামের বাড়ি বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবে মিডিয়ার সামনেও খবরগুলো না আসে। নানানভাবে চেপে ধরার চেষ্টা করা হয়েছে। যে এই সবকিছু মিলেই তো আমাদের সেই লাল জুলাই ছিল, আমাদের রক্তাক্ত জুলাই, আমাদের বিপ্লবী জুলাই, এবং সেই বিপ্লবের সঙ্গে সরাসরি আপনারা যুক্ত ছিলেন। তখন তো যেটা শুরুতে বললাম যে এক একটা দিন তো ছিল আসলে এক একটা মাস বছরের সমান, যে আবার পরের দিন সকালে সূর্য উঠবে, আবার কি হবে না হয়। ঠিক 5 তারিখে যদি আবার একটু চলে আসি, যে 5 তারিখ সকালের অবস্থাটা তো একদম থমথমে একটা অবস্থা ছিল। তার আগের দিন তো যেটা বললেন যে 4 তারিখে আপনারা আবার ফিরে গেলেন, সেই জিগাতলা ধানমন্ডিতে সারাদিন ছিলেন। 5 তারিখ সকালে কখন বের হয়েছিলেন আপনি? আচ্ছা, মানে জুলাইয়ের পুরো ঘটনার প্রবাহটা এমন, মানে সব কথা বলতে গেলে মনে হয় কয়েকদিন লাগবে এক্স্যাক্টলি। এবং প্রত্যেকটা ঘটনা আমার এত সুন্দরভাবে মনে আছে, মানে এটা মনে হয় আমি আমার জীবন থেকে কখনো মুছে ফেলতে পারবো না, সম্ভব না। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা দিনের ঘটনাটাই মানে বর্ণনা করতে গেলে শেষ হবে না। আমি যেটা বলছিলাম যে 5 তারিখে 4 তারিখ রাতে সাদিক কায়েম ভাইদের বাসায় যাই, এবং ওই রাতে আমি একই বাসায় থাকি। 4 তারিখ রাতে সাদিক কায়েম ভাই, এবং রাত ভাই সারা রাতই ঘুমায় না। বিভিন্ন জায়গাতে তখন আমাদের কিছু নিউজ আসে যে কুমিল্লা থেকে একটা রিভোল্ট হচ্ছে মনে হয় সেনাবাহিনীর, বিভিন্ন মানে নিউজ কিন্তু আসছিল, এবং আমরা দেখছিলাম যে সারা বাংলাদেশ থেকে মানুষজন ঢাকার অভিমুখে রওনা দিচ্ছে, যাত্রাবাড়ির দিক দিয়ে, তারপরে গাবতলীর দিক দিয়ে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, অনেকে আসতেছে। তো রাতে আমরা মনে করছিলাম যে না, একটা ঘন জোয়ার তৈরি হবে, মানে রাতের মধ্যে চলে আসতেছে। আমরা ভেবেছিলাম যে সকালে একটা ঘন জোয়ার তৈরি হবে, আমরা একটা আশান্বিত হচ্ছিলাম, স্বপ্ন দেখছিলাম। এবং আমার মনে আছে আমি আমি 1 কি 2 তারিখে আগস্টে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একটা, এটা হলো ওই যে শ্রীলঙ্কায় যে প্রেসিডেন্টের বাসভবনে যে সকলে মিলে দখল করে নেয় আর কি, এবং সেখানে যে সুইমিং পুলে নামে। তো এই পোস্টটা আমি আসলে 1 আগস্টের 1 কি 2 তারিখেই পোস্ট দিয়েছিলাম যে অনেক দিন সুইমিং পুলে নামি না, এরকম একটা স্যাটায়ার পোস্ট দিয়ে মানে আমাদের যে স্বপ্নের জায়গাটা উপস্থাপন করেছিলাম, যে আমাদেরও আসলে স্বপ্ন, আমাদের জায়গাটা, আমাদেরও স্বপ্ন যে আমরাও গণভবন দখল করব, গণভবনে যাব। তো এটা আসলে আমরা কিন্তু এটা আসলে অনুপ্রেরণাটা বলবো যে শ্রীলঙ্কা থেকেই আমরা পেয়েছি, এবং এই স্বপ্নটা আসলে আমাদের মধ্যে একটা জাগ্রত ছিল। তো 5 তারিখ আমাদের কিন্তু 4 তারিখেও আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা গণভবনের অভিমুখে রওনা দেব কিনা, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি সেদিন সাপোর্ট করে না। তবে 5 তারিখে আমাদের একটা প্ল্যান ছিল, যেহেতু সারা বাংলাদেশ থেকে লোকজন যদি আসে, একটা ভালো সংখ্যক উপস্থিতি যদি হয়, তাহলে আমাদের তো বিভিন্ন স্পটে আমাদের লোকজন আছে, ছাত্রশিবির বিভিন্ন স্পটে লোক করা আছে, তাহলে আমরা সেন্ট্রালি যদি আমরা প্রত্যেক স্পটে ভালো একটা অবস্থান দেখি, তাহলে আমাদের নির্দেশনা আসবে এবং বিভিন্ন এরিয়া থেকে আমরা আগাবো, এরকম একটা প্ল্যান ছিল, এটা পরিবেশের আলোকে। তো 5 তারিখে সকাল থেকে আবার কি হলো, সকাল থেকে আপনার কিন্তু এই যে জরুরি অবস্থা বা করার কারণে কিন্তু আপনার বের হতে পারছিলাম না, থেকে মাইকিং, মসজিদ মাইকিং, এবং সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে, কোথাও বের হতে পারছি না। একটা পর্যায়ে আপনার ইন্টারনেটও ছিল না, 11টা 12টার এদিকে ইন্টারনেটও ছিল না। তো ওই সময়টা আমরা আবার একটু
হতাশার দিকে চলে যাচ্ছিলাম। কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না শহরে, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল যে আমার মনে হচ্ছিল আজকে যদি আবার থমকে যায় তাহলে এই আন্দোলনটা আবার জোরালো কবে হবে, জি এইরকম একটা অবস্থা ছিল। তারপরে হঠাৎ করে আপনার 12:30 বা এই দিকে আমরা কিন্তু ওই পরিবাগের দিকে ছিলাম, অনেকে চাঙ্কারপুলের দিক থেকে, আবার কেউ কেউ ইব্রাহিম কার্ডিয়াকের দিকে, বিভিন্নভাবে আমরা কিন্তু শাহবাগে যাওয়ার চেষ্টা করছিলাম। জি জি কিন্তু কোনো অবস্থায় আমরা যেতে পারছিলাম না। আর্মিরা ছিল, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, এমন ভাবে আমরা যেতে পারছিলাম। এবং যদ্দূর আমার মনে পড়ে, আমি একটু রিলেট করি আপনার সঙ্গে, যে ওই সময়গুলোতে তো ইন্টারনেট ছিল না, তবে দেশীয় নিউজ চ্যানেলগুলো ওপেন ছিল। মানুষ তো তখন শেষ ভরসা যে যাই দেখাকে একটু দেখি। সেখানেও কিন্তু এই থমথমে পরিস্থিতিটাই দেখানো হচ্ছিল, যে শহর একদম খালি খালি। যে লং মার্চ বা যা কিছুর কথা বলা হয়েছিল, যে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকে যাবে, এরকম কিছুই না। ইভেন অনেক চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করেছে যে বিভিন্ন যেই স্পটগুলো, পয়েন্টগুলো, যাত্রাবাড়ি বা উত্তরা, গাবতলী, আমিনবাজার, এই পয়েন্টগুলোতেও আসলে কেউ নাই। 11টা পর্যন্ত, আমি যদি ভুল না বলি, আমার মেমোরি যতটুকু বলে। তো তাতে করে কিন্তু আরো বেশি একটা হতাশা ছড়িয়ে পড়ছিল। সেই মুহূর্তে আপনারা কি ভাবছিলেন আসলে? আমরা তখন ভাবছিলাম যে আমরা যেহেতু শাহবাগের কাছে আছি, শাহবাগে ঢোকার চেষ্টা করছি, আমরা যদি শাহবাগে অবস্থান নিতে পারি, এবং সারা ঢাকায় উত্তরা, যাত্রাবাড়ি, বিভিন্ন এরিয়ায় তো লোকজন আছেই, এই খবরটা যদি পৌঁছে যায় তাদের কাছে, তারাও চেষ্টা করছে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা স্পটের মূল জায়গাগুলোতে যেতে পারি, তা স্পটটা দখল করতে পারলে আমার মনে হয় যে হয়তো সামনের দিকে আগানো সহজ হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু বারবার চেষ্টা করার পরে একটা পর্যায়ে সফল হই, শাহবাগের দিকে আমরা ঢুকে পড়ি, শাহবাগের দিকে। এই অবস্থায় আবার আপনার এরপর পরই দেখা গেল যে আমাদের কাছে কিছু নিউজ আসা শুরু হলো যে সামথিং ইজ হ্যাপেনিং, একটা পরিবর্তন হয়তো বা কিছু একটা আসতেছে। এবং কিছু নিউজ আসলো যে সেনাবাহিনীর প্রধান মনে হয় জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। আপনারা তো তখন স্পটে, আপনারা তো আর টেলিভিশনের সামনে না, ফোন কলে আমরা ওভার ফোনে জানতে পারছেন আপনারা। ফোন কলে আমরা জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে যে সেনাবাহিনীর প্রধান মেবি জাতির উদ্দেশ্যে কিছু একটা বলবেন। জি। তো এইটা যখন মাথায় আসলো তখন কিন্তু মোটামুটি একটা সাহস পেলাম যে কিছু একটা হচ্ছে। আবার একই সঙ্গে এটাও তো পাচ্ছেন যে চানখারপুল, তারপরে যাত্রাবাড়ি এরিয়াতে যারা আসতে যাচ্ছে, ওখানে ম্যাসিভ কিলিং চলছে তখন। হ্যাঁ, ম্যাসিভ কিলিং চলছে, বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং এরপর পরই যখন শুনলাম যে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এরকম একটা কথা, এরপর পরই খেয়াল করলাম যে আশপাশে যে আর্মিরা যারা আছে এরা মোটামুটি ছেড়ে দিছে, এরা আর বাধা দিচ্ছে না, লোকজন ঢুকে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে। তো এইটা দেখার পরে মোটামুটি আমরা একটা কনফার্মেশনের দিকে যাচ্ছি যে না, কিছু একটা ঘটছে বলেই তো এটা নিউজ আসলো ফোন কলে, এবং আর্মিদের দেখছি যে ওরা নিষ্ক্রিয় হয়ে গেছে, তো ওরা আর কাউকে বাধা দিচ্ছে না। তো আমরা শাহবাগে অবস্থান করছিলাম, এবং শাহবাগে তখন নারে তাকবীর স্লোগান, বিজয়ের ধ্বনি চলছে। জি। এবং একটা পর্যায়ে এরপরে আমরা তখন তো প্ল্যান করছি যে আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেব। তো এর মাঝে আবার নিউজ চলে আসলো যে শেখ হাসিনা মনে হয় সরে গেছে। তখন পর্যন্ত কিভাবে যাচ্ছে, কি হচ্ছে, অত কিছু জানি না, কিন্তু শেখ হাসিনা মনে হয় গণভবনে নাই, সে মনে হয় সামহাও কোনোভাবে বেরিয়ে পড়ছে। এই নিউজটা চলে আসে। তারপরে একদম কনফার্ম হলেন কয়টার সময় আপনাদের গ্রুপটা বা আপনি সহ? আমরা তখন 2টা-2:30টায় মোটামুটি তো নিউজ আসলো যে সেনাবাহিনী প্রধান 2টায় ভাষণ দেবে, এরকম নিউজ আসলো। এরপর আবার দেরি হলো, 3টা করাইতে করাইতে মনে হয় 4টার দিকে চলে গেল মনে হয় ভাষণ দিতে দিতে। তো আমরা তখন তো অলরেডি গণভবনের উদ্দেশ্যে তো আমরা রওনা দিয়েই দিছি, যাচ্ছিলাম। তো এই নিউজটা তো মোটামুটি 2টা-2:30 এই সময়ের মধ্যে নিউজ আসে যে শেখ হাসিনার নাই, বাধ্য হয়েছে, পালাই গেছে। তো এইটা নিউজ আসে, আমরা তো গণভবনের উদ্দেশ্যে সারা ঢাকা শহর থেকে চলে আসছি, মানুষ সেলিব্রেশনে যোগ দিচ্ছিল, একদম শহরের সব মানুষ। আসলে আমাদের যদি বলি, আমাদের জীবনের একটা অন্যতম লক্ষ্য ছিল যে খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন নিজের চোখে দেখা। কারণ বিগত ফ্যাসিবাদী আমলে আমরা যেভাবে বিএনপি জামাতের উপর অন্যায়, জুলুম, নির্যাতন প্রত্যক্ষ করেছি, এবং বিভিন্ন সময় আমরাও এফেক্টেড হয়েছি বিভিন্ন জায়গায়। তো সেই জায়গা থেকে আমাদের আমরা তো আসলে বুঝ হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ছাড়া দেখিনি বিগত 16 বছর, তার আগে তত্ত্বাবধায়ক সরকার।
তো যার কারণে আমাদের জেনারেশনটা আমরা কিন্তু পরিবর্তন দেখিনি। আমাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যে একটা পরিবর্তন আসুক এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার যে পতন হবে সেটা আমি নিজের চোখে দেখবো, এর একটা অংশ হইতে পারবো। তো সেই জায়গা থেকে ওই দিন মানে অন্তরাত্মা এত প্রশান্ত হয়েছিল যে যখন শাহবাগে নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছি, মিছিল নিয়ে আমরা গণভবনের দিকে যাচ্ছি, সারা ঢাকার যে স্রোতটা, আমার মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসেই আসলে খুব বেশি এরকম ঘটনা নাই যে ওই সময়ে আমি নিজেও রাস্তায় নেমে এসেছিলাম পরিবার সহ, এবং দেখেছি যে সাধারণ মানুষ, আমার পরিচিত অনেক মানুষ যাদেরকে আসলে কখনো কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছুতে দেখি নাই, অথবা কিছুটা অন্য পক্ষের মানুষ হয়তোবা ওইভাবে বোঝেন নাই, কিন্তু শেষ দিকের যে ম্যাসাকার তাদের কিন্তু বিবেক বা চোখ খুলে গিয়েছিল। আমি সেই মানুষগুলোকেও পর্যন্ত ওই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে দেখেছি। তারাও নেমে এসেছিলেন রাজপথে যে অন্ততপক্ষে আজকের এই দিনটাতে যদি এতদিন কিছুই করতে না পারি, এই উচ্ছ্বাসের সঙ্গেও যদি না থাকি, তাহলে হয়তোবা পরবর্তীতে বিবেকটা আমাদেরকে প্রশ্ন করবে সবসময় যে তুমি সেলিব্রেশনে অন্ততপক্ষে থাকতে পারতা। একটা বছর পার হয়েছে, তাই না, জুলাইয়ের আন্দোলনের পর বা হাসিনা পালানোর পর। এখন আবার নতুনভাবে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদের মতো চেষ্টা করছে, জুলাই সনদ নিয়ে নানান কথা উঠছে, তারপরে বিচারিক প্রক্রিয়া চলছে, চলমান, যদিও সেই অর্থে আসলে বড় কোনো বিচারের রায় বা শহীদ পরিবারদের যে একটা প্রার্থনা যে তারা আসলে তাদের সন্তানদের হত্যাকারীর বিচারের রায় অথবা কার্যকর অবস্থাটা দেখে যেতে চান, এরকম কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। একজন ছাত্র নেতা হিসাবে পরবর্তীতে নিশ্চয়ই একটা মানে ইলেকশনের মাধ্যমে একটা গভর্নমেন্টও আসবে, কোন বিষয়টা এখনো পর্যন্ত আপনার মধ্যে সেই প্রত্যাশাটার আলো কাজ করে যে অন্ততপক্ষে সামনের দিনগুলোতে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না বলে আপনি বিশ্বাস করেন বলে আমি মনে করি, কারণ ছাত্র জনতা আসলে জুলাইতে যেভাবে দেখিয়েছে। কিন্তু কোন বিষয়টা আমাদের আগামী দিনের এগিয়ে যাওয়ার শক্তি বলে আপনি মনে করেন এত কিছুর পরেও? কারণ এখন আমাদের কিছুটা ঐক্য কিন্তু বিনষ্ট হয়েছে নানানভাবে, যেটা আমরা অফ এয়ারে গল্প করছিলাম যে আমরা দলমত নির্বিশেষে আমাদের এথিক্যাল কিছু জায়গা হয়তো ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এই ভিন্নতাটাকে আমরা তিক্ততায় নিয়ে গেছি, যেটা একদমই ঠিক হয় নাই। আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। তো সেই জায়গায় আপনার বলার কি আছে? প্রথমেই বলতে চাই যে এই ছাত্র জনতার যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এটার আমরা জুলাই সনদটা এখনো পাইনি। সারা বাংলাদেশের মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষার জায়গা এটা। তো আমি ইন্টারিম গভর্নমেন্টকে খুব সিরিয়াসলি বলতে চাই যে আমাদের ৩৬ জুলাইয়ের মাঝখানে এই জুলাই সনদটা হতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে এটা হতেই হবে। একটা দলিল, একটা মূল্যায়ন, হ্যাঁ, এটা হতেই হবে। কিন্তু তারা এই ব্যাপারে সিরিয়াস না। যখনই দেখা গেল যে ইন্টারিম যখনই কোনো ঝামেলায় পড়ে, যখনই চাপে পড়ে, তখনই আবার সকল দলকে নিয়ে একসাথে একই টেবিলে বসে তারা কিছু একতাবদ্ধভাবে কাজ করার একটা ইয়ে দেখাচ্ছে। কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদ আহতদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণে কিন্তু তারা হয়তো আন্তরিক, কিন্তু সেটার এক্সিকিউশনটা আমরা এখনো ভালোভাবে দেখতে পাচ্ছি না। তো এখনো সরকারের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের যে দোসর, এরাও কিন্তু এখনো বহাল তবিয়তে আছে অনেকেই। তাদেরকে এখনো তারা গভর্নমেন্ট থেকে সরাতে পারেনি। আপনি যদি মনে করেন আমাদের ২,০০০+ শহীদ, প্রত্যেকটা শহীদের ঘটনার পিছনে যদি একজন পুলিশ থাকে তাহলে ২,০০০, ২জন পুলিশ থাকলে ৪,০০০, এবং একজন দুইজন তো থাকে না, আরো অনেকেই ছিল। আবার আওয়ামী লীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনীও ছিল। তাহলে যে পরিমাণ পুলিশ, যে পরিমাণ গুন্ডা বাহিনী গ্রেফতার হওয়ার কথা ছিল, বিচারের আওতায় আসার কথা ছিল, সে তার কাছে ধীরে কিন্তু গ্রেফতার হয়নি এবং বিচার শুরু হয়নি। তো সেই জায়গা থেকে আমরা ইন্টারিমকে বলতে চাই যে যদি আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন, আমাদের অন্য কোনো পথ দেখতে হবে। এভাবে চলতে পারে না। এই দেশে তো বিকল্প নাই, এই কথা বলার সুযোগ নাই। হাসিনার সময়ও ওই একটা কথা চালু করা হয়েছিল যে বিকল্পকে। তো ছাত্র জনতা তো দেখিয়েছে যে বিকল্প। আমি একটা জায়গায় আশাবাদী,
একটা জায়গায় আশাবাদী যে এই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশন যেভাবে রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তাতে নতুন করে কোনো ফ্যাসিবাদ ইনশাল্লাহ বাংলাদেশে জায়গা করতে পারবে না। বাকি তাহলে এই সময়ের ঘটনাগুলোকে আপনি বিচ্ছিন্নই বলতে চান, এবং আমি মানে এটা কোনো শক্তিশালী এবং কোনো আমি বিশ্বাস অপোনেন্ট করি- না বা হয়ে উঠতে পারবে না বলে বিশ্বাস করেন? অবশ্যই, এবং আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের অধীনে বা বিভিন্নভাবে আমরা যেভাবে এক টেবিলে বসছি, আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হচ্ছে, মতের দ্বিমত হচ্ছে, কিন্তু আমরা বারবার কি এক টেবিলেই বসছি, এক টেবিলে বসছি, যার কারণে আমাদের তো মুখ দেখা দেখি বন্ধ হয়নি। মুখ দেখা দেখি বন্ধ হয়নি, এবং আমরা একটা পর্যালোচনার মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি, জি। যার কারণে এটা আমি খুব পজিটিভলি দেখি। দলীয়ভাবে আমি যেমন রাজনৈতিকভাবে অসুস্থ হয়েছেন, বাকি সবাই ছুটে গেছেন তাকে দেখতে। অবশ্যই। তো দলীয়ভাবে রাজনৈতিকভাবে মতের দৃঢ়তা ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এই যে একই সাথে বসা, বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত হলেও সেক্ষেত্রে আবার একটা সিদ্ধান্তে আসা, সিদ্ধান্ত নেওয়া, এটা আমি খুব পজিটিভলি দেখি। আমি আশা করি যে আমাদের যে নতুন জেনারেশন গড়ে উঠেছে, এই জেনারেশনকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, আমরা ন্যাশন বিল্ডিং করব, এবং এই জেনারেশনটা নতুন করে কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দিবে না। যদি কেউ হয়ে উঠতে চায়, তারা আবার এই আওয়ামী লীগের মতো করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে আশাবাদী, এবং আমার মনে হয় যে এই আশাবাদটুকুই আমাদের আজকের পর্বে থাকুক। আর আপনাকে সহ জুলাই যোদ্ধা যারা আছেন প্রত্যেককেই আমরা সাধুবাদ জানাই, কারণ যেটা বলছিলেন যে নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ আসলে এই বাংলাদেশের আগামীর তারুণ্য আসলে কেউ দেবে না, কারণ কেউ না কারো স্থলাভিষিক্ত হবে এবং সে দাঁড়িয়ে যাবে, এই প্রত্যাশাটুকু আমাদের আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ছিলেন আসিফ আব্দুল্লাহ, যিনি একজন জুলাই যোদ্ধা এবং সেই সঙ্গে ওই সময়ের একজন সংগঠকও বটে। এবং আমরা অনেকগুলো পর্ব এখানে প্রচার করেছি, কিছু নাম আমি আজকে বলে যেতে চাই যে ঘুরে ফিরে ওই নামগুলো এসেছে, যেমন সিবগাতুল্লাহ, আবু সাদিক কায়েম সহ আরও বেশ কয়েকটা নাম। মানে আমি যখনই জুলাই যোদ্ধা বা কারোর সঙ্গে কথা বলেছি, তখন এই মানুষগুলোর নাম ঘুরে ফিরে আমরা পেয়েছি। এখানে একটা কথা যেতে যেতে বলে যাই, সেটি হচ্ছে যে আগামীতে যেমন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠবার কোনো সুযোগ কারণ নাই, পরের তারুণ্য দেবে না, এবং এই গল্পগুলোকে এত ওপেন বলার কারণটাকে আবার অন্যভাবে কেউ নিয়েন না, ও আচ্ছা তাহলে তোমরা এইভাবে ডিজাইন করছিলা। আসলে এটা এই উদ্দেশ্যে বলা, রেখে দেওয়া যে এইভাবে সাহসিকতা নিয়ে বুদ্ধি খাটিয়ে যদি তারুণ্য এগিয়ে যেতে পারে, তাহলে সেই তারুণ্যের সামনে কোনো ফ্যাসিস্ট বাহিনী দাঁড়াতেই পারবে না। সেটা অস্ত্র দিয়ে দমন যেমন হাসিনা বাহিনী করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। সেই ওপেন চ্যালেঞ্জটাই কিন্তু জানানো হয়েছে আমাদের এই প্রোগ্রামের বিভিন্ন গল্পের মাধ্যমে। তাই তারা যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে বাটন ফোন দিয়ে যোগাযোগ করেছেন এবং লোকেশন ট্র্যাক যাতে করতে না পারেন সেজন্য কি করা দরকার সেটাও এখানে ওপেন আলাপ হয়েছে। তার মানে এটা এই জন্য নয় যে বিভিন্ন কোনো সংস্থা নতুন করে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেবেন। আমি বিশ্বাস করি অনিয়ম, স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য যদি এই ধরনের কোনো চ্যালেঞ্জ ভবিষ্যতে কেউ নেয়ার চেষ্টা করেন, তাহলে এই তারুণ্য আবার নতুন কোনো পথ খুঁজবে, নতুন কোনো বুদ্ধি তারা ঠিকই বাতলে নেবে, নতুন কোনো কৌশলে ঠিকই আপনাদেরকে ধরাশায়ী করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।